হ্যালো ছাত্রছাত্রীরা, 2024 সালের ফুড এসআই এর 16ই মার্চ অর্থাৎ প্রথম দিনের যে তৃতীয় শিফট তার কোশ্চেনগুলি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এবং তোমরা এই ভিডিও থেকে এবং আগের যে দুটি ভিডিও আছে সেগুলো থেকে কম্প্যারিজন করতে পারবে যে তিনটি শিফটে কোনটিতে কেমন টাইপের কোশ্চেন এসছে, অর্থাৎ কোনটি সহজ কোনটি কঠিন, তোমাদের কি মনে হলো সেই মতামত অবশ্যই কমেন্টে জানাবে। এবার শুরু করা যাক যে আকবর কেন বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। তার গুজরাট বিজয় সেটিকে মনে রাখার জন্য স্মৃতির উদ্দেশ্যে তিনি বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। উইন্ডরোজ ডায়াগ্রাম অর্থাৎ একটি গ্রাফের মতো বিষয়, সেটি কি নির্দেশ করে? এটি গুগল অনুযায়ী কোনো স্থানের বায়ুর বেগ এবং বায়ুর দিক, বায়ু প্রবাহের দিক এবং বায়ুর প্রবাহের বেগ এটি নির্দেশ করে। স্বরাজ পার্টির প্রেসিডেন্টকে, স্বরাজ পার্টির যদি প্রেসিডেন্ট জিজ্ঞেস করা হয় তবে চিত্তরঞ্জন দাস, এবং যে যদি বলা হয় যে সেক্রেটারি অর্থাৎ যদি সেক্রেটারি জিজ্ঞেস করা হয় তো সেক্রেটারি হবেন মতিলাল নেহেরু। ঠিক আছে, মনে রাখার টেকনিক যে মতিলাল নেহেরু, আমরা জানি নেহেরু রিপোর্ট তিনি পেশ করেছিলেন, তো এই মতিলাল নেহেরু যিনি লেখালেখি করবেন, রিপোর্ট লিখেছেন, তার মানে কি যে লেখালেখি করবে সে সেক্রেটারি, এবং অন্যজন অর্থাৎ চিত্তরঞ্জন দাস তিনি প্রেসিডেন্ট এবং মতিলাল নেহেরু সেক্রেটারি। সাল ছিল 1923-তে। এরপর টোডা উপজাতি কোথায়? নীলগিরি পর্বতের ওখানে টোডা উপজাতি দেখা যায়। টোটো, আমরা জানি যে টোটো যে আছেন, টোটো উপজাতি কিন্তু অন্য জিনিস। টোটো হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের সেখানকার একটি আদিবাসী সম্প্রদায়, তারা টোটো। ধনীরাম টোটো আমরা নাম শুনেছি, যে ধনীরাম টোটো কিছুদিন আগে পুরস্কার দেওয়া হয়েছিল, তো যাই হোক পদ্মশ্রী। তো এবার টোডা উপজাতি, নীলগিরি পর্বত। রূপার সংকেত কি? এজি, আমরা জানি সোনার ক্ষেত্রে হতো এইউ, এবং অন্যান্যগুলো জানি সিইউ, কপার, জেড জিঙ্ক, যাই হোক। তো এজি এটি হচ্ছে রূপার সংকেত। মারিয়ানা খাত যদি বলা হয় তো মারিয়ানা খাত হচ্ছে প্রশান্ত মহাসাগরে, এটি সবাই জানি, কিন্তু পরীক্ষায় এসেছিল যে পূর্ব কি পশ্চিম, তো এক্ষেত্রে উত্তর হবে পশ্চিম প্রশান্ত মহাসাগরে এই মারিয়ানা খাত, যেটি পৃথিবীর গভীরতম স্থান অর্থাৎ সব থেকে নিম্নতম স্থান, সেটি হচ্ছে মারিয়ানা খাত, সেটি অবস্থিত। হরপ্পা যুগ কী সময়ের? হরপ্পা যুগ ব্রোঞ্জ যুগের। অপশন অনুযায়ী এটি হবে ব্রোঞ্জ যুগের, এবং একে আমরা চ্যালকোলিথিক বা যে চ্যালকোলিথিক যে বলে, চ্যালকোলিথিক অর্থাৎ চ্যালকো মানে হচ্ছে কপার এবং লিথিক অর্থাৎ হচ্ছে পাথর, অর্থাৎ তাম্রপ্রস্তর যুগ তাও বলা হয়, অথবা ব্রোঞ্জ যুগ থাকলে ব্রোঞ্জ যুগও বলা হয়। এরপরে দেখি নেক্সট, যে ইনফরমেশনের ক্ষুদ্রতম অংশ কি? ইনফরমেশন অর্থাৎ কোনো একটি তথ্য, তার যে ক্ষুদ্রতম অংশ সেটি হবে বাইট। আমরা জানি যে বাইট এবং বিট যদি বলা হয়, বিট হচ্ছে কি 8 বাইট সমান 1 বিট, সরি উত্তর হবে, ভুল হয়ে গেছে, উত্তর হবে বিট। ঠিক আছে, বিট। আর 8 বিট তার মানে হবে 1 বাইট, এবং আরেকটি থাকে যে নিবিল কি 4 বিট, 4 বিট যদি হয় তাহলে এক নিবিল। তো যাই হোক, উত্তর ইনফরমেশন ক্ষুদ্রতম অংশ হচ্ছে বিট। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 সালে কত তারিখে লাগু হয়? জানি না এগুলো কোশ্চেন কোথায় পায় তারা, যাই হোক পরীক্ষায় দিয়েছে, আমাদের উত্তর দেওয়া কর্তব্য। তো ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 সেটি 17 অক্টোবর লাগু হয়েছে। দাস প্রথা বিলোপ আইন কত সালে পাস হয়? এটা ইউপিএসসি পড়তে হবে, তবে তুমি এই কোশ্চেনের উত্তর দিতে পারবে। যাই হোক, দাস প্রথা বিলোপ আইন কত সালে? 1843। তো যাই হোক, এটি ফুড এসআইয়ের মতো কোশ্চেন মনে হচ্ছে না আমার দেখে। ইউজিসি অর্থাৎ ওই যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, আমাদের যে সব ইউনিভার্সিটি এবং কলেজগুলি যার আন্ডারে থাকে, সেই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1956। মৎস্য আইন কোন সালে পাস হয়? মৎস্য আইন বলতে আমি বুঝতে পারিনি কোশ্চেন, তাই জন্য আমি এই উত্তরটা খুঁজেও দেখিনি। যাই হোক, মৎস্য আইন কোন সালে পাস হয়? তোমরা খুঁজে নেবে, যদি পাও কমেন্টে অবশ্যই জানাবে। নীল জল নীতি, এই যে নীল জল নীতি, এটি একটি ভালো জিনিস, এটি ইতিহাসের একটি কোশ্চেন। যে পর্তুগিজরা যখন ভারতে আসলো, তারপর তাদের যে বিভিন্ন রকম গভর্নরগুলো এসেছিলো, যে আলবুকর্ক, আলমেইদা, তাদের মধ্যে যে আলমেইদা ছিলেন তিনি নীল জল নীতি চালু করেছিলেন। নীল জল নীতি মানে কি হলো, যে তারা বলছে যে না, আমরা এই ভারতের ভূখণ্ডে এখানে আমরা ফোর্ট টোট ইত্যাদি বানাবো না, আমরা তাদের আশপাশে যে জলটা তার উপরে মানে স্ট্রং কবজা রাখবো। তো এইটি হলো ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি, এটি ছিল ফ্রান্সিস দে আলমেইদা। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? কমন কোশ্চিন, যে উইলিয়াম জোন্স।
ইউট্রিফিকেশনের কিসের কারণে ঘটে? ইউট্রিফিকেশন মানে আমরা জানি কি যে কোনো জলাশয় সেটি মজে গেলে তাকে আমরা বলবো ইউট্রিফিকেশন ঘটেছে। তো ইউট্রিফিকেশন কী কারণে ঘটে? অ্যাকচুয়ালি যখন জলাশয়ের মধ্যে কোনো জীব অর্থাৎ কোনো জৈব বস্তু অধিক পরিমাণ বেড়ে যায় তখন সেটি ইউট্রিফিকেশন হয়। এবং জৈব বস্তু মানে কি? জৈব বস্তু মানেই হলো নাইট্রোজেন এবং ফসফরাস। মানে কি আমাদের দেহের মধ্যে যে প্রোটিন আছে সেটি তো নাইট্রোজেন অবশ্যই, এবং ফসফরাস, এগুলো দুটি হচ্ছে আমাদের ম্যাক্রো এলিমেন্ট, অর্থাৎ দেহে বেশি বেশি পরিমাণে আছে এমন জিনিসগুলো হচ্ছে নাইট্রোজেন। যাই হোক, এটি আমি তোমাকে রিজনিংটা বললাম যে কী কারণে উত্তরটা দেওয়া যেতে পারে। ইউট্রিফিকেশন কিসের কারণে ঘটে? সেটি হবে নাইট্রোজেন ও ফসফরাস। RT অ্যাক্ট মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট আমরা জানি। রাইট টু এডুকেশন অ্যাক্ট তোমরা যারা মানে বিএড অথবা ডিএড সেগুলো পড়েছো এবং টেট দিচ্ছ তারা এই কোশ্চেনটা পেয়ে থাকবে। তো RT অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটি কত সালে লাগু হয়? লাগুর ক্ষেত্রে হলে 2010 তৈরি হয়, মানে সরি কত সালে পাস হয় সেটি 2009। তো যাই হোক, এই ক্ষেত্রে উত্তর 1 এপ্রিল 2010। বেদে ফিরে যাও, কাম টু বেদাস, এই যে বাণী আমরা জানি কে? দয়ানন্দ সরস্বতী। তার বই কি বলে আমি আগের ক্লাসে এই কোশ্চেনটা একবার আলোচনা করেছিলাম। তো দয়ানন্দ সরস্বতী বেদে ফিরে যাওয়া অর্থাৎ বেদ অনুযায়ী আমাদের যে সমাজে চলাফেরা করা উচিত সেই বিষয়ে তিনি আহ্বান জানিয়েছিলেন, এবং তার বই ছিল সত্যার্থ প্রকাশ, এবং তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর্য সমাজ। যাই হোক, তো এবার যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কেমন? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অপশন অনুযায়ী ছিল ভাগাভাগি। মানে অর্থাৎ কি যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কি হয় যে কোনো একটি জায়গার উপরে সেটি রাজ্য সরকারের যেমন পাওয়ার থাকবে সেরকমই সেন্ট্রাল একটি অন্য গভর্নমেন্ট তাদেরও পাওয়ার থাকবে, তারা দুজনের মধ্যে নিজেদের দায়িত্ব ভাগ করা থাকবে। এটি হলো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। মৌলিক অধিকার কত থেকে কত ধারা? 12 থেকে 35। 12তে কী আছে? 12তে আমরা জানি যে স্টেটের সংজ্ঞা এবং 35 শেষ আর্টিকেল ওখানকার। তারপরে 36 থেকে ডিপিএসপি শুরু হয়ে গেল। তো এবার 11 থেকে কী ছিল? যে 5 থেকে 11 ছিল আমাদের সিটিজেনশিপ। আমরা জানি এখন ইদানিং সিএ চলছে সিটিজেনশিপ বিষয়ক। তো যাই হোক, 5 থেকে 11 ছিল সিটিজেনশিপ, সেখানে শেষ হলো। এবং 12 থেকে 35 অবধি পার্ট 3 মানে হচ্ছে মৌলিক অধিকার, এবং 36 থেকে ডিপিএসপি। কোন ধারা অনুযায়ী মৌলিক অধিকারগুলি লঙ্ঘনে সুপ্রিম কোর্টে যেতে পারে? আমরা জানি আর্টিকেল 32 অনুযায়ী কি যে আমাদের যদি কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে তার জন্য আবেদন করতে পারি। আর যদি বলা হয় যে হাইকোর্টে কত ধারা অনুযায়ী যেতে পারি মৌলিক অধিকার লঙ্ঘনের কারণে, সেটা হতো 226 নম্বর ধারায়। পার্লামেন্ট কী নিয়ে গঠিত? এটি একটি ভালো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে খুবই জটিল বলবো না, মানে খুব ভালো, এটি মনে রাখার মতন কোশ্চেন। যে এটি তোমাদের তো কী হবে যে আমাদের পার্লামেন্ট যে পুরো সিস্টেমটা, আমাদের পার্লামেন্ট সিস্টেমটা অ্যাকচুয়ালিতে রাষ্ট্রপতি এবং দুই যে লোকসভা এবং রাজ্যসভা আমাদের দুই হাউস তাদের নিয়ে তৈরি হয় পার্লামেন্ট। এটি আশা করি যারা ভুল করেছো বা তারা আগামীতে ভুল করবে না। যাই হোক, তো রামধনু কী কারণে? রামধনু হচ্ছে ডিসপারশন, রিফ্রাকশন, এরকমই ডিসপারশন একটি পদ্ধতি যেখানে হচ্ছে আলো ভেঙে যায়। যেমন আমাদের এখানে সাদা আলো যদি ফেলি আমরা দেখতে পাই যে বিভিন্ন বর্ণের অর্থাৎ 7টি বর্ণের আলো আমরা দেখতে পাই বাইরে, এই ঘটনাটি হচ্ছে ডিসপারশন। তো এই কারণে রামধনু হয়ে থাকে। এবার একটি কোশ্চেন যে বীজগণিতের জনককে, একটু অত মানে কোশ্চেন মানে বেশি চোখে না দেখা গেল, কোশ্চেনটি ইম্পর্টেন্ট। যাই হোক, আল খারেজমি যে আছেন তিনি হলেন বীজগণিতের জনক। রাইবোফ্লোভিন কোন ভিটামিনের নাম? সেটাও ভিটামিন বি এর নাম। ভিটামিন এর নাম রেটিনল আমরা জানি। ভিটামিন বি 8 প্রকারের ভিটামিন বি আছে। তার মধ্যে ভিটামিন B12 আছে। এর মধ্যে আমরা জানি নিয়াসিন, থিয়ামিন ইত্যাদি ভিটামিন বি এর আরও নাম, এবং সায়ানোকোবালামিন ইত্যাদি হচ্ছে ভিটামিন বি এর নাম। ঠিক আছে, তো টোকোফেরল, ক্যালসিফেরল ওগুলো তো ভিটামিন ই এবং ডি ওগুলো হয়ে গেল। যাই হোক, তো এবার জাতীয় ভিটামিন ই এবং জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে? এনি বেসান্ত। প্রথম মহিলা সভাপতি জিজ্ঞেস করেছিল, যদি জিজ্ঞেস করা হতো যে ভারতীয় মহিলা সভাপতিকে, তো উত্তর কী হতো আমাদের? উত্তর হতো সরোজিনী নাইডু। তিনি এনি বেসান্ত তিনি করতে 1917 সালে করেছেন, এবং সরোজিনী নাইডু তিনি 1925-এ। তো এরপরে কী হচ্ছে? ইগনাস মাইন্ড এই বইটি কে লিখেছেন? এপিজে আব্দুল কালাম আজাদ। গোদান এটি কে লিখেছেন? গোদান হচ্ছে একজন আমরা জানি হিন্দি লেখক, তিনি অনেক ছোট গল্প লিখেছেন। তো তার মধ্যে মুন্সি প্রেমচাঁদ তিনি হলেন গোদান গল্পের লেখক। সত্যমেব জয়তে, আমাদের যে সত্যমেব জয়তে সব জায়গায় দেখতে পাই, তো এই সত্যমেব জয়তে এটি কোন লিপিতে লেখা? এটি দেবনাগরী লিপিতে লেখা। দেবনাগরী কি যে আমরা যে হিন্দির ক্ষেত্রে যে দেখি সেই হিন্দির যে স্ক্রিপ্টটা সেটিকে আমরা বলা হয় যে দেবনাগরী স্ক্রিপ্ট। যাই হোক, ভিটিকালচার কি? ভিটিকালচার হলো আঙ্গুর চাষকে ভিটিকালচার বলা হয়। এবার বলেছে মেলপিজিয়ান নালিকা হলো রেচন অঙ্গ কার?
আরশোলার রেচনাঙ্গ হলো মেলপিজিয়ান নালিকা। আমরা আরেকটি জিনিস জানি যে মেলপিজিয়ান কণিকা। মেলপিজিয়ান কণিকা কি? মেলপিজিয়ান কণিকা হচ্ছে আমরা নেফ্রনের ছবিতে দেখেছি যে এইখানে এরকম থাকে, এই জায়গাটাতে কিছু কিছু নালিকা থাকবে, গ্লোমেরুলাসের ঘটনা, এখান থেকে নিকটবর্তী সংবর্ত নালিকা, দূরবর্তী সংবর্ত নালিকা, আর মাঝখানে হেনলির লুপ। তো যাই হোক, তো এই যে মাঝখানে ইউ আকৃতির শেপ, এর ভিতরে থাকে মেলপিজিয়ান কণিকা। ঠিক আছে, মেলপিজিয়ান কণিকা বললে সেটিও রেচনের সঙ্গে হতো, সেটি বৃক্কের অংশ অর্থাৎ নেফ্রনের অংশ, কিন্তু মেলপিজিয়ান নালিকা জিজ্ঞেস করেছিল, সেটি হবে রেচনাঙ্গ। কার? আরশোলার। পাল বংশের প্রতিষ্ঠা থেকে, পাল বংশের প্রতিষ্ঠা হলেন গোপাল। এই কয়েকটি কোশ্চেন আমি জোগাড় করতে পেরেছি। আগামী যদি তোমাদের আরও কোশ্চেন পাই, আমি চেষ্টা করব নতুন একটি ভিডিওর মাধ্যমে তোমাদের জানানোর। তোমরা 3টি ভিডিও অবশ্যই দেখবে এবং দেখে তোমাদের মতামত জানাবে যে কোন শিফট সবচেয়ে ভালো এবং কোন শিফট সবচেয়ে কঠিন। তো যাই হোক, যদিও খুবই দুঃখের ব্যাপার যে আমাদের কোশ্চেনের যেহেতু নর্মালাইজেশনের ব্যাপার নেই, তো তাই এরকমভাবে আলাদা আলাদা লেভেলের কোশ্চেন সেট করা সত্যি এটি দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, আগামী যাদের পরীক্ষা তাদের বেস্ট অফ লাক, তারা আগামীকাল ভালোভাবে পরীক্ষা দাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, এবং সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।